বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বিরতিতে যাওয়ার আগে আলাপ করছিলাম যে নোবেলে এবার সাহিত্য পুরস্কার পেলেন প্যাট্রিক মদিয়ানো। তার আসলে উল্লেখযোগ্য অবদান কি, তার সাহিত্যের ধরনগুলি কি? কারণ তার দেখলাম তিনি লিখেছেন, তার যে আপনি যেটি বলেছিলেন যে নোবেলে একটি লাইন দিতে হয়, যে ৪৫ বছর ধরে তিনি একটি বই লিখেছেন। এটার মানে কি? আমি তো দেখছি যে তিনি ৩০টির মতো বই লিখেছেন। হ্যাঁ, প্যাট্রিক মদিয়ানো খুব বেশি পরিচিত লেখক নন, ফরাসি ভাষার লেখক। অনুদিত হয়েছে কিন্তু সেই রকম জনপ্রিয়তা পায়নি, এখন তো নিশ্চয়ই পাবে। তো ফলে আমাদেরও কিন্তু তার লেখা খুব পড়া নেই, কিন্তু এই নোবেল পুরস্কারের সূত্রে যে বিষয়গুলো জানা গেল, এবং নোবেল কমিটিও যে ওয়ান লাইনার যেটা বলছিলাম সেখানে বলেছে যে তার যে বৈশিষ্ট্য, যে তিনি যে মানব ভাগ্য বা মানব নিয়তি যেটা বোধেরও অগম্য, তিনি সেটার অনুসন্ধান করে ফিরেছেন। তো এই কথাটা যদি বলি তাহলে বুঝতে হবে যে সারা জীবন তিনি এই কাজটাই করেছেন, সেটা ৩০টা বই লিখে হোক, আর তার কাছে মনে হয়েছে তিনি আসলে একটাই লিখছেন। এটা যে ৩০টি বই তিনি লিখেছেন ৪৫ বছর ধরে, সেটিকে তিনি এই ৩০টি বইকে তিনি একটি বই বলেছেন। একটি উদ্দেশ্য নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। তিনি মানব ভাগ্যের যে অতল আধার, সেইখানে তিনি অনুসন্ধান করে ফিরছেন। এবং এখানে কিন্তু একটা বিষয় খুব উল্লেখযোগ্য, তার বইগুলোতে কিন্তু প্রায়শই দেখা গেছে পটভূমিটা দ্বিতীয় মহাযুদ্ধ বা একটু দূর অতীতের বিষয়, কিন্তু এই লস অফ আইডেন্টিটি, লস অফ সেলফ, এটা একটা বড় বিষয়, এবং যেই আরতিটা কিন্তু এখনকার মানুষের একটা খুব বড় একটা সংকট। না, আমি শুধু লস না, তিনি কিন্তু রিমেম্বারেন্সের দিকেও যান, মানে একটা হারানো আর একটা হচ্ছে কি ফিরে দেখা বা ফিরে পাওয়া, এইরকম একটা কম্বিনেশন কিন্তু আছে। রিমেম্বারেন্সটা কিন্তু লসেরই একটা রিফ্লেকশন। এক্স্যাক্টলি। আর আপনি দেখবেন যে যে এই লসের সঙ্গে যে আইডেন্টিটি লুজ করে যাওয়া, তার বইয়ের কিন্তু চরিত্র আছে এরকম, যে চরিত্র আইডেন্টিটিটাকে চেঞ্জ করে ফেলছে বা আইডেন্টিটিটা খুঁজে পাচ্ছে না। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে লস অফ আইডেন্টিটি, মালালার ক্ষেত্রেও কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে চাপটা তৈরি হচ্ছে, এটা তার ক্ষেত্রেও লস অফ আইডেন্টিটি হয়ে যায় কিনা। কিরকম, এই ব্যাখ্যাটি আমি আসলে মাহবুব মোর্শেদের কাছ থেকে চাই। না, এটা কি এইটা যেটা মহিদুল মানে ভাই মালালার লস অফ আইডেন্টিটি, মালালা নিজেকে হারিয়ে ফেলে কিনা এরকম? না, হারিয়ে ফেলার বিষয় না। দেখুন যে কতগুলো ঘটনা ঘটছে। মালালা একটা অটোবায়োগ্রাফি লিখেছে, আই এম মালালা। এটা কিন্তু তার একটা কো অথর ছিল। কো অথর একজন খুব পলিশড একজন ফিমেল CNN এর জার্নালিস্ট, একজন সাংবাদিক, ব্রিটিশ। হ্যাঁ, সেই বইয়ের কিন্তু অনেকটাই কো অথরের কন্ট্রিবিউশন। এবং মালালার সঙ্গে কিন্তু এখন নানা রকম সাপোর্ট পাচ্ছে। অ্যাঞ্জেলিনা জোলি $200,000 তার মালালা ফান্ডে দিয়েছে, এবং মালালাকে এই তার পাবলিক রিলেশন এগুলো ম্যানেজ করার জন্য এডেলম্যান বলে একটা কোম্পানি, খুব বড় কোম্পানি, তারা বলেছে তার প্রো বনো কাজ করবে, মানে ফ্রি সার্ভিস দেবে। মানে এই যে আয়োজন হচ্ছে মালালাকে কেন্দ্র করে, সেখানে যে সত্যিকারের মালালা হারিয়ে যাবে, আপনি কি এইটাই মিন করেছেন? সেখানে ঘটনা যেটা হচ্ছে যে মালালা কোন প্রেসের সামনে বলবে, কি বলবে, কোন বক্তৃতা কিভাবে দেবে, এবং সেই যে তারা যে তাদের কোম্পানি একজন স্পিচ রাইটারকে এনগেজ করেছে। স্পিচ রাইটার মানে কি, যে ওবামাও যে বক্তৃতা দেয় তারও কিন্তু 4-5জন স্পিচ রাইটার থাকে। এখন ওবামা হয়তো ঠিক করে ফেলে সে কি বলবে, স্পিচ রাইটার তাকে একটা বাক্য বা কোনো একটা ভালো একটা যোগান দিল। কিন্তু মালালার ক্ষেত্রে তো স্পিচ রাইটাররা এখন কতটা মালালাকে ডিফাইন করছে আর মালালা নিজেকে কতটা ডিফাইন করছে, এই কতগুলো কিন্তু ক্রাইসিস তৈরি হবে। এবং ফলে আমি বলছি যে বিষয়টা কিন্তু একদিক দিয়ে খুবই একটা বড় বিষয়, আবার একদিক দিয়ে একটা ভাবার বিষয়, যে একটা বালিকাকে এরকম তুলে এনে আমি একেবারে মিডিয়ার সামনে গ্লোবাল একটা প্রেজেন্সে, আপনি কেন তাকে এরকম অসহায় বালিকা ভাবছেন? না, জনাব মাহবুব মোর্শেদ যেটা বলছিলেন মফিদুল ভাই, সেটি হচ্ছে যে একজন কো অথর মালালার বইটির লেখার সঙ্গে যুক্ত ছিলেন। আই এম মালালা বইটি যে তিনি লিখেছেন, অটোবায়োগ্রাফি। তো যে কোনো লেখকের সঙ্গেই তো একজন সম্পাদক আসলে থাকেন, অসুবিধাটা কোথায় তাহলে? না, এবং এই বইটি নিয়ে অনেক বিতর্ক আমি কিন্তু শুনেছি যে এই বইটি আসলে মালালার বই কিনা, এনেও অনেক সন্দেহ প্রকাশ করেছেন। না, মফিদুল ভাই যেটা বললেন সেটার মানে হলো এই যে মালালাকে তো আমরা একটা পাকিস্তানের সোয়াত উপত্যকার একটা মেয়ে, যে স্কুলে পড়বে বলে যার সংগ্রাম, এবং এই যে একটা সংগ্রামের কারণে তালেবানের গুলি খেলো, এবং তার যে অরিজিনালিটি, তার যে এখনো তার কথা অ্যাকসেন্ট, সেটা কিন্তু অন্যরকম। এই মালালাকেই কিন্তু আজকে সারা বিশ্ব পছন্দ করেছে। কিন্তু যদি যে মালালার বক্তৃতা লিখে দেওয়ার লোক আছে,
যে মালালার বই লিখে দেওয়ার লোক আছে, এডিট করার লোক আছে, সেই মালালা কি আমরা যে মালালাকে সারা বিশ্ব আজকে নোবেল পুরস্কার দিল, ভালোবাসা দিল, তাকে যে টেক কেয়ার করলো, তাকে সেই চিকিৎসা দিল, তাকে আবার নতুন জীবনে ফিরিয়ে আনলো, সেই মালালা কি এই মালালাই হবে কিনা? এটা সেই এটা কিন্তু মালালা একটা কি করে ক্রাইসিস। ওই মালালা হবে না আসলে? না, আপনি বিষয়টা কি যে একটা পার্সন, তাকে আমি প্রসেস করে ফেলছি, এবং প্রসেস করে ফেলছি লুকিং টু দ্য মার্কেট, টু দ্য অডিয়েন্স, মার্কেটও বললাম না, তখন কিন্তু একটা অন্য ঘটনা ঘটে যায়। ফলে এই যে অনেক মানুষ, কিন্তু আপনি কি যদি গত বছর মালালা জাতিসংঘে যে ভাষণ দিয়েছিল শিক্ষা বিষয়ক, হ্যাঁ, আপনি যদি তার সেই ভাষণটির কথা মনে করতে পারেন, তাহলে দেখবেন যে তার ভাষা, তার শব্দচয়ন, এগুলিতে কিন্তু অনেক স্বতঃস্ফূর্ততা, এবং স্বতঃস্ফূর্ততা তো ছিলই, ম্যাচুরিটিও ছিল, কিন্তু অস্বাভাবিকতা কিংবা অন্য কেউ আরোপ না, করে না, দিচ্ছে না, এরকম বিষয় কি আমি- ছিল? এইটা হলো মহিদুল ভাই, একটা জিনিস আমি বলি এই ফাঁকে, সেটা হলো দস্তয়েভস্কিকে একবার একজন জিজ্ঞেস করলো যে আপনার এই উপন্যাসটা তো খুবই মনে হয় যে খুবই স্বতঃস্ফূর্তভাবে আপনি লিখেছেন। তো বললেন যে ওটা আমি হলো অনেক চেষ্টা চরিত্র করে বহু বছরের ইয়ে করে লিখেছি, সাধনা করে লিখেছি। তারপর আরেকটা বললো যে এটা আপনি অনেক খেটে খুঁটে লিখেছেন। বললেন না, এটা ওয়ান টাইম রাইটিং আর কি, একবারেই আমি তরতর করে লিখে ফেলেছি। মানে জিনিসটা হলো যে স্বতঃস্ফূর্ততাও কিন্তু তৈরি করা যায়। মানে ব্যাপারটা হলো যে আমরা হলো মালালাকে সেই ট্রিবিউটটা দেই, যে কারণ হলো আমাদের দেশে অসংখ্য মেয়ে শিশুকে মালালা কিন্তু অনুপ্রাণিত করবে, তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করবে, তাদেরকে শিক্ষায় স্কুলে যেতে উদ্বুদ্ধ করবে। এবং আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু এই যে নারী শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি আছে, ভালো অর্জন আছে। তো এই জিনিসগুলোকে সামনে নিয়ে যেতে কিন্তু মালালার এই পুরস্কারটা একটা বড় অবদান হিসেবে আসবে। এর মানে এই না যে যে মেয়ে শিশু এই বাধা অতিক্রম করে স্কুলে যাবে, ফাইট করবে, সেই নোবেল পুরস্কার পাবে বা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, মানে তাদের সেটা আসলে তেমন না। আমি ইয়ে একটু পাবে, ফিরতে চাই সেটা না। সাহিত্যের নোবেল নিয়ে, যে প্যাট্রিক মদিয়ানো, তাকে নিয়ে, তার সম্পর্কে একটু জানতে চাই জনাব মফিদুল হক। অন্য সবার মতো আমার জানাও খুব ভাষা বলতে হবে, তবে তার সম্পর্কে যেটুকু জানা যায় সেটা নিয়ে এটা বলা যায় যে যে সাহিত্যের যে একটা মূল বিষয়, উনি তো ফিকশনের জন্য পেয়েছেন। আর ফিকশনে কিন্তু শক্তির দিকটা সবসময় সবাই বলে থাকে যে স্টোরি টেলিং, যে আপনি একটা গল্প বলছেন কিনা, গল্প বলতে বানানো গল্প না, যে মানব ভাগ্যের কথাটা আপনি, সেই গল্পটা আপনি শোনাতে পারছেন কিনা আরও অনেক মানুষকে। এই যে স্টোরি টেলিংয়ের যে একটা জার, এটাতে কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট, অনেক ধরনের অনেক কিছু এসে এটাকে ভাঙচুর করে একসময় মনে হয়েছিল যে এটা বোধহয় বাতিল একটা ফর্ম, কিন্তু প্যাট্রিক মদিয়ানো কিন্তু ওই জায়গাটায় খুব শক্তভাবে দাঁড়িয়ে আছেন, গল্প বলার জায়গা, গল্প বলার জায়গাটায়। এটা একটা খুব বড় দিক। আরেকটা হচ্ছে গল্প বলার মধ্য দিয়ে তিনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু পুরনো ঘটনা বলছেন, কিন্তু আজকের মানুষের, এই একবিংশ শতাব্দীর মানুষের যে সংকট, এবং সেইখানে আমি বলছি যে খুব বড় সংকট কিন্তু লস অফ সেলফ, লস অফ আইডেন্টিটি। মানুষ কিন্তু মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না, নিজেকে খুঁজে পাচ্ছে না। তার একটা উপন্যাস কিন্তু প্রায় ওই রকম একটা পটভূমিকায়। ফলে তিনি কিন্তু খুব একটা মানে সহজ সরল একটা ভঙ্গিতে জীবনের অনেক জটিল দিকটা তুলে ধরতে পারেন। এটা কিন্তু একটা খুব মহৎ গুণ একটা সাহিত্যিকের। আমার মনে হচ্ছে যে তাকে যে নোবেল সাহিত্য পুরস্কার দেয়া হলো, এটার মধ্য দিয়ে বোধহয় এই সারা পৃথিবীর সাহিত্য পাঠক যারা, তারা একটা নতুন একটা আস্বাদ পাবে। তাই আপনার এবং কি এইটা মনে আরেকটা হয়? ব্যাপার হলো যে এই প্যাট্রিক মদিয়ানোর যে ব্যাপারটা, সেটা হলো নোবেল পুরস্কার কমিটি তো সংক্ষেপে প্রেস কনফারেন্স গুলো সারে। তা এই প্যাট্রিক মদিয়ানোর নাম ঘোষণার পর কিন্তু তারা কিছু ব্যাখ্যাও দিয়েছে আর কি, যেমন তার সম্পর্কে বিভিন্ন তার অবদানটা কি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সেটা কিন্তু খুব যথেষ্ট মেনে নেওয়ার মতো যুক্তি তারা যেটা দিয়েছে। যেমন প্যাট্রিক মদিয়ানো বাইরের বিশ্বে ওইভাবে পরিচিত না, কিন্তু ফ্রান্সে কিন্তু তিনি বেশ মানে পরিচিত। এবং ফ্রান্সে যেটা, যে উনি হলো প্রি গোকুর, যেটা ওদের যে বড় সাহিত্য পুরস্কার, তারপরে হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এরকম নানান পুরস্কার পেয়েছেন। এবং তিনি কিন্তু সেখানে প্রেসের মুখোমুখি হন না, অনেকটাই হলো নিভৃতচারী, ওনার সাক্ষাৎকার পাওয়া যায় না আর কি। নোবেল পুরস্কার পাওয়ার পরে বৈশ্বিক বিষয় থেকে আমরা একটু দেশীয় বিষয়ে ফিরবো। ঘর ফিরতে মানুষদের অনেক ভোগান্তি হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে ফিরবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আন্তর্জাতিক বিষয় থেকে একটু স্থানীয় বিষয়ে আসব, কিন্তু আবার একটু আন্তর্জাতিক বিষয়ে যেতে চাই। যেহেতু মফিদুল হক আপনি এখানে আছেন, আপনি শুধু সাহিত্যিকই নন, একজন প্রকাশকও। আপনার কাছে জানতে চাই যে প্যাট্রিক মোদিয়ানো, নোবেল পুরস্কার বিজয়ী এবছরের, তার কোনো বই আপনি তো নিশ্চয়ই প্রকাশ করেননি, যেহেতু বাংলাদেশে এখনো সেরকম কিছু নেই, কিন্তু তার কোনো বই কি আপনার প্রকাশের ইচ্ছা আছে? করবেন কিংবা অনুবাদ করবেন? সত্যি বলতে কি আমার খুব আগ্রহ নেই। একটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ঝটপট অনুবাদের এখন একটা ধারা দাঁড়িয়ে গেছে, এবং প্যাট্রিক মোদিয়ানোর বইও আপনি দেখবেন যে খুব দ্রুতই অনুবাদ হয়ে বের হয়ে আসবে, এবং অধিকাংশ ক্ষেত্রে অনুবাদের মান খুব মানে গুণসম্মত নয়। এটা একটা খুব বড় দিক। আর যেহেতু তিনি ফরাসি ভাষার লেখক, হয়তো ইংরেজি থেকেই কেউ অনুবাদ করবেন, কিন্তু ফরাসি ভাষার যে নোয়ানসেন্স এগুলো একটু বোঝা উচিত অনুবাদকের। ফলে দক্ষ অনুবাদক কিন্তু আমাদের পাওয়াটা খুব তাহলে সহজ মানে নয়। সেই রকম কি দক্ষ অনুবাদক আমাদের নাই যে যাকে আপনি চুজ করতে পারেন আপনার প্রকাশনা থেকে? না, আছে নিশ্চয়ই, হয়তো মানে তবে আমি মনে করি যে আমাদের এই কাজটায় আমরা খুব পারঙ্গম না। উৎসাহিত। আর অনুবাদ ভালো অনুবাদ হওয়া উচিত, এটা আমি মনে করি, এবং যদি সঠিক অনুবাদ না হয় তাহলে কিন্তু সাহিত্যের রসটা খুঁজে পাওয়া যাবে না। এই প্যাট্রিক মোদিয়ানোর বই কেউ বাংলাদেশে এনেছে, আপনার জানা আছে নাকি? মানে এখন যেটা মোদিয়ানোর বই কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে, অনলাইনে তো এখন সব বইই পাওয়া যায়। অনলাইনে পাওয়া যাচ্ছে এবং নামানো যাচ্ছে। যেমন আমি আমাদের সাহিত্যিকরা তার কিছু কিছু বই নামাচ্ছেন বলে জানতে পারছি। আচ্ছা। তো ফলে বইগুলো মানুষ পড়ে ফেলবেন। নোবেল পুরস্কার, আপনি একটা প্রশ্ন করছিলেন যে এর আগে বলছিলেন যে নোবেল পুরস্কারই কি সবচেয়ে বড় পুরস্কার। আসলে ফোকাস যদি বিবেচনা করেন তাতে কিন্তু নোবেল পুরস্কার অনেক বড় একটা পুরস্কার। মানে নোবেল পুরস্কার পুরো পৃথিবীকে মানে একটা দিকে Centralized করে। একবার দেখায় দিতে পারে আর কি। এটা একটা বড় ব্যাপার, এবং দেখা যাচ্ছে যে মোদিয়ানো সেই মনোযোগটা পাচ্ছেন, ফলে তার লেখা পড়া হবে, কিছু কিছু করে অনুবাদ করা হবে, তার ইন্টারভিউ প্রকাশিত হবে। তার যেমন সামনের শুক্রবারই হয়তো দেখবেন যে তার বের উপরে হয়ে গেছে। অন্তত 20-25টা লেখা তবে আপনি হতাশ, প্রকাশিত হয়েছে। আপনি এই তার বই আনায় আগ্রহী না শুনে আমি একটু হতাশ হলাম। যাই হোক, আমি এখানে একটু ফিরতে চাই যে আপনি জানেন যে প্রতি বছর ঈদের সময় মানুষের ঢাকা ছাড়ার একটা হিড়িক পড়ে যায়, আবার ঈদ শেষে ঘর ফিরতে মানুষের স্রোত আসে ঢাকার দিকে, এবং ভীষণ ভোগান্তিতে পড়তে হয়। এবছর কিন্তু গতকাল দেখলাম যে মানুষ, গতবার ছিল জানেন যে ছুটি শেষ, আজ রোববার ছুটি শেষ এবং মানুষ কিন্তু মানে অফিস শুরু হয়ে যাবে। সুতরাং সবাই যে যেমন করে পারছে ফিরছে এবং ভীষণ ভোগান্তিতে পড়ছে। ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। প্রতি বছর এই অবস্থা হয়, আমরা কিন্তু জানি। আগামী বছরও কিন্তু এরকম পরিস্থিতি দেখব। কোনো মানে সুরাহা কেন হয় না? কোনো পরিকল্পনার কি অভাব, না কি বিষয়টা কি? জনাব মফিদুল হক। দেখুন, আমার কাছে আরেকটু অন্যরকম ভাবে যদি আমি দেখি, এই ছুটিগুলো কিন্তু আরবান বাংলাদেশ এবং রুরাল বাংলাদেশের একটা মিলন তৈরি করে। এটা কিন্তু খুব বড় নারীর বিষয়। টান। হ্যাঁ, এবং এটা কিন্তু পৃথিবীর বড় আরবান কেন্দ্রগুলোতে আপনি এরকম দেখবেন না যে ছুটিতে শহর ফাঁকা হয়ে গেল। 1.5 কোটি লোকের শহর ছুটিতে খাঁ করছে রাস্তাঘাট। এটা কিন্তু আমাদের একটা ফেনোমেনা। আর একসঙ্গে প্রায় ধরুন, আমি জানি না সংখ্যাটা কত, 50 লক্ষ 60 লক্ষ লোক একটা শহর ছেড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু কোনো মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার এটা বহন করার ক্ষমতা রাখে কিনা। সেই জন্য বোধহয় আমাদের একটু পরিকল্পনাও থাকা দরকার। খুব সংক্ষেপে মাহবুব মোর্শেদ, খুব সংক্ষেপে। আসলে মানে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির একটা যেটা লক্ষ্য করছি যে ভাড়া অনেক বেশি দিতে হচ্ছে, তারপরে অতিরিক্ত যাত্রী পরিবহন এগুলো করা তো হচ্ছে, আছেই। তারপর এগুলো তো আছে, কিন্তু জিনিসটা হলো যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে মানে মফিদুল ভাই যেটা বললেন যে 50 লাখ লোককে কিন্তু ঢাকার বাইরে যে আমাকে আসলে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।